বাংলাদেশে নির্বাচন আসে, এক হিন্দু মহিলা বলেন আমরা বিএনপিরে ভোট দিলেও আমগো দোষ, জামাতরে ভোট দিলেও আমরা দোষ, আমগো দোষ। দেখেন ওরা আতঙ্কিত, আগামী দিন আমাদের উপরে কি হবে। ভারতে নির্বাচন আসলে মুসলমানরা আতঙ্কিত হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে বিজেপিকে ভোট দেয় নাই, তৃণমূল বলে তৃণমূলকে ভোট দেয় নাই, কংগ্রেস বলে কংগ্রেসকে ভোট দেয় নাই। এই পারে মিছিল, ওই পারে মিছিল, আমরা ওদের পতাকায় আগুন দেব, ওরা আমাদের পতাকায় পদদলিত করবে, আমরা ওদের হাই কমিশন ঘেরাও করবে, ওরা আমাদের হাই কমিশনে ঢিল মারবে। এ তো হতে পারে না। আমরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকে আগুন দিব, ওরা আমাদের ডক্টর ইউনূসের মুখের মধ্যে আগুন দিচ্ছে, মুখাগ্নি করে। এগুলো কি হলো নাকি ভাই? তারা আশঙ্কা করেন তাদের 7 সিস্টার আলাদা করে দিতে পারে। বাংলাদেশ এবং নেপালের মাঝখানে 13 থেকে 15 মাইলের একটা চিকন করিডোর, এটাকে বলা চিকেন নেক, এটা দিয়ে তাদের 7 সিস্টার্সে যেতে হয়। চীন বহুদিন থেকে চেষ্টা করছে সেটাকে একটা আলাদা করতে, বিভিন্ন ধরনের গোষ্ঠী সেখানে কিন্তু সংগ্রাম করছে। বাংলাদেশ থেকেও এই ইন্টারিমের টাইমে, বিশেষ করে হাসিনার পলায়নের পর, বিভিন্ন স্টুডেন্ট সংগঠন, বিভিন্ন ব্যক্তি তারা প্রকাশ্যে বলেছে যে 7 সিস্টারকে আমরা আলাদা করে দেব, আমরা তোদের ওই যে ভেতরে যে সমস্ত গোষ্ঠী স্বাধীনতা সংগ্রাম করছে আমরা এদেরকে এখানে জায়গা দেব। এই যে কথাগুলি বলা হয়, এগুলিতে ভারতের কর্তৃপক্ষ চিন্তিত। অলরেডি একটা টেনশন চলছে, একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ। সুযোগ পেলেই ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশেরও এক শ্রেণীর লোক আছে তারা সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে। আর আগামী দিন নির্বাচন তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোট নেওয়ার জন্য সবাই উদগ্রীব। এই পরিস্থিতি কি ভালো? পরিস্থিতি ভালো নয়। সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিধর রাষ্ট্রগুলি টিকে আছে এই অস্ত্র সরবরাহ, অস্ত্র বিক্রি, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এখন তাদের দরকার নতুন নতুন ওয়ারফিল্ড। কি দরকার? ওয়ারফিল্ড। আমরা চাই দক্ষিণ এশিয়া যেন নতুন যুদ্ধক্ষেত্র না হয়। বসো, উন্মুক্ত ডায়ালগ করো, কাউকে যদি বিশ্বাস না করো, মত বিনিময় করো। আমি উদ্যোগ নিতে চাই, আমি আয়োজন করতে চাই, খরচ আমার, আমি তোমাদের কোনো খরচ নেব না। তোমরা 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, রাস্তাঘাটে, মাঠে কোথায় বসতে চাও বসো। আমার লোকেরা বাড়িঘর বিক্রি করে ডায়ালগের ব্যবস্থা করব। তোমাদের কোন সরকারের টাকা আমি নেব না। আমি শান্তি নিয়ে এসেছি। দক্ষিণ এশিয়াকে মজবুত করো। শুধু বাংলাদেশ নিয়ে লাফালাফি করে সামনে বাঁচতে পারবে না, শুধু ভারত নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না, শুধু পাকিস্তান নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না। পাক ভারত মহাদেশে শান্তি রক্ষার ক্ষেত্রে কি করা যায় এই ব্যাপারে আপনি একটি ডায়লগ প্রিসাইড করবেন, এমন একটা প্রস্তাব আপনি দিয়েছেন। তো আসলে আপনার কাছে কি এমন ব্যবস্থা আছে যার মাধ্যমে এই অস্থিতিশীল এলাকায় আপনি শান্তি আনতে পারেন? এই উপমহাদেশে যেই পরিস্থিতি চলছে, সাবকন্টিনেন্ট নিয়ে কথা বলতে হবে। খালি রাজনৈতিক বৈতরণী পার হওয়ার জন্য ভারতে নোংরা রাজনীতি আছে। তারা ওই যে হিন্দুত্ববাদী কতগুলো দল আছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট নেওয়ার জন্য এই পাকিস্তানের বিরুদ্ধে, এই বাংলাদেশের মুন্ডুপাত করে। এ ধরনের কথা বলে কোনো লাভ নাই। এগুলো মুখরোচক রাজনৈতিক স্লোগান, এটা ভাওতাবাজি। বাংলাদেশেও তেমনি, পাকিস্তানেও যান, এই দিল্লির মুন্ডুপাত, ভারতের মুন্ডুপাত, এগুলি বিরোধিতা করতে করতে দেখেন এই যে ক্রিকেট খেলা, এটা একটা খেলা। এই ক্রিকেট খেলার মধ্যে শুরু হয়েছে, আমাদের মুস্তাফিজকে ওখানে খেলতে দেওয়া হয়নি, বেচারার ব্যক্তিগত ক্ষতি হয়েছে 12 থেকে 15 কোটি টাকা। যতটুকু খবরটা পেয়েছি, সত্য মিথ্যা তো আমি যাচাই করিনি, আমাদের বিসিবির ক্ষতি হয়েছে প্রায় 300 কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং তাদেরও ক্ষতি হয়েছে। এই যে এগুলি অসুস্থ প্রতিযোগিতা, এই পারে মিছিল, ওই পারে মিছিল, আমরা ওদের পতাকায় আগুন দেব, ওরা আমাদের পতাকায় পদদলিত করবে, আমরা ওদের হাই কমিশন ঘেরাও করবে, ওরা আমাদের হাই কমিশনে ঢিল মারবে। এ তো হতে পারে না। আমরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকে আগুন দিব, ওরা আমাদের ডক্টর ইউনূসের মুখের মধ্যে আগুন দিচ্ছে, মুখাগ্নি করে। এগুলো কি হলো নাকি ভাই? তো আমি দেখলাম একটা ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, সীমান্তে অসহিষ্ণুতা, এই যে একটা জাতিতে জাতিতে বিভাজন, বিভক্তি সৃষ্টি করে দেওয়ার একটা সুদূর প্রসারী চক্রান্ত চলছে। এটা আমি দেখলাম, এটা আমি চিন্তিত। কারণ বিশ্বের এই মুহূর্তে 34 থেকে 35টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। আপনি দেখেন ইউক্রেন আর রাশিয়া সীমান্ত সংলগ্ন। এই ইউক্রেনের বহু মানুষ আছে রাশান, হ্যাঁ, রুশ ভাষায় কথা বলে, আবার বহু ইউক্রেনই আছেন রুশে বাস করে। ধর্ম একই, দেখবেন অনেকে খ্রিস্টান এই পাশে, ওই পাশেও থাকে, এই পাশেও থাকে। যুদ্ধ হয়েছে, বোমা কি খ্রিস্টান ইহুদি দেখেছে, সিনাগগ দেখেছে, ধ্বংস হয়ে গেছে, লাখে লাখে মানুষ উদ্বাস্তু হয়েছে।
এই জন্যে আমি আতঙ্কিত। এই উপমহাদেশ, বলছি সাবকন্টিনেন্ট, একসময় আমরা একত্রে ছিলাম। এই ভারতবর্ষ সুলতানি আমলে আমাদের পূর্ববর্তী সুলতানরা, মুসলিম শাসকরা যখন এসেছেন, তারা ন্যায় বিচার সুবিচার করেছেন এখানে। হ্যাঁ, রাজনৈতিক কারণে দুর্নীতি, কারো কারো বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, জুলুম অবিচার থাকতে পারে, এটা তো প্রকৃত ইসলাম না। সেটার জন্য কিছু হতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু একটা সময় তো আমাদের এই টোটাল মোগলদের আমল, মোগলরা কিন্তু ইসলামকে প্রমোট করে নাই প্রকৃত পক্ষে। মোগলরা স্রেফ রাজা, তারা সাম্রাজ্য বিস্তার করেছে, শাসন করেছে, কথা শেষ। ইসলাম যদি হইতো, একটা বইয়ের প্রেমে পড়ে তাজমহল বানানোর জন্য রাজকোষ খালি করে দিত না। একটা সময়ে এই ভারতবর্ষ আমরা একজোটে ছিলাম, হিন্দু মুসলমান, আমরা এই দুই ধর্মের অনুসারীরা, আমরা আল্লাহকে, ভগবানকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, ভালো মন্দ কর্মের ফল আমরা বিশ্বাস করি। তাহলে আমরা তো দীর্ঘদিন একত্রে ছিলাম। এখানে এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমি আশঙ্কা করছি অস্ত্র ব্যবসায়ী, সাম্রাজ্যবাদী, পরাশক্তিত রাষ্ট্রগুলি এখানে অস্ত্রের বাজার সৃষ্টি করার জন্য যুদ্ধ লাগিয়ে দিতে চায়। যুদ্ধ এমন একটা জিনিস, বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন। চোরাবালিতে একবার ডুবে গেলে আর উঠতে পারে না কেউ, ধ্বংস হয়ে যায় সবকিছু। সেজন্য বলেছি, এই এলাকায় যেন যুদ্ধ না হয়, উদ্বাস্তু না হয়, মারামারি হানাহানি না হয়, সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। বাংলাদেশে নির্বাচন আসে, হিন্দুদের ভয়ে ঘুমাতে পারেন না। এক হিন্দু মহিলা বলেন, আমরা বিএনপিরে ভোট দিলেও আমগো দোষ, জামাত্রে ভোট দিলেও আমরা দোষ, আমগো দোষ। দেখেন, ওরা আতঙ্কিত, আগামী দিন আমাদের উপরে কি হবে। ভারতে নির্বাচন আসলে মুসলমানরা আতঙ্কিত হয়ে যায়, তাদেরকে বিজেপি বলে বিজেপিকে ভোট দেয় নাই, তৃণমূল বলে তৃণমূলকে ভোট দেয় নাই, কংগ্রেস বলে কংগ্রেসকে ভোট দেয় নাই। এটা নিয়ে বহু দাঙ্গা হয়েছে। এই জন্যে আমি ভারতকে বলছি, ভারতের চিন্তাশীল রাষ্ট্র পরিচালনা যারা আছেন, সেনাবাহিনীতে যারা আছেন, তাদের থিঙ্ক ট্যাঙ্কার যারা, তাদের সিভিল সোসাইটি, তারা আশঙ্কা করেন তাদের সেভেন সিস্টার আলাদা করে দিতে পারে। তাদের এখানে চিকেন নেক বলা হয়, এই করিডোর বাংলাদেশ এবং নেপালের মাঝখানে 13 থেকে 15 মাইলের একটা চিকন করিডোর, এটাকে বলা চিকেন নেক। এটা দিয়ে তাদের সেভেন সিস্টার্সে যেতে হয়। সেখানে আন্দোলন হচ্ছে। চীন বহুদিন থেকে চেষ্টা করছে সেটাকে একটা আলাদা করতে, বিভিন্ন ধরনের গোষ্ঠী সেখানে কিন্তু সংগ্রাম করছে। বাংলাদেশ থেকেও এই ইন্টারিমের টাইমে, বিশেষ করে হাসিনার পলায়নের পর, বিভিন্ন স্টুডেন্ট সংগঠন, বিভিন্ন ব্যক্তি তারা প্রকাশ্যে বলেছে যে সেভেন সিস্টারকে আমরা আলাদা করে দেব, আমরা তোদের ওই যে ভেতরে যে সমস্ত গোষ্ঠী স্বাধীনতা সংগ্রাম করছে, আমরা এদেরকে এখানে জায়গা দেব। এই যে কথাগুলি বলা হয়, এগুলিতে ভারতের কর্তৃপক্ষ চিন্তিত। অলরেডি একটা টেনশন চলছে, আপনারা জানেন, বাণিজ্য প্রায় খুব কঠিন অবস্থা, ভিসা বন্ধ, একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ। সুযোগ পেলেই ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশেরও এক শ্রেণীর লোক আছে যারা সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে। আর আগামী দিন নির্বাচন, তো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কাজে লাগিয়ে ভোট নেওয়ার জন্য সবাই উদগ্রীব। এই পরিস্থিতি কি ভালো? পরিস্থিতি ভালো নয় ভারতের জন্য, কিন্তু এটা স্বস্তিদায়ক নয়, এটা কষ্টদায়ক। বাংলাদেশকে মনে রাখতে হবে, বর্ণবাদ, গোত্রবাদ, সাম্প্রদায়িকতা ইসলামে নিষেধ। ইসলামে মানুষ দুই প্রকার, মোমেন কাফের, অর্থাৎ ন্যায় অন্যায়, সত্যনিষ্ঠ মিথ্যাশ্রয়ী। যারা মিথ্যা কথা বলবে তাদের বিরুদ্ধে ইসলাম কঠোর, আর যারা সত্যবাদী হবে তাদেরকে ইসলাম সমর্থন করবে। এখানে ভারতের লোক, পাকিস্তানের লোক, বাংলাদেশের লোক নয়। এই অন্ধত্ব, এই বর্ণবাদ, এই রেসিজম, এই অন্ধ জাতীয়তাবাদ, এটাকে বলা হয় অন্ধ জাতীয়তাবাদ। অর্থাৎ এই যে ন্যাশনালিজম, এই অন্ধ জাতীয়তাবাদের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে। হিটলার, মুসোলিনিরা ফ্যাসিবাদী আন্দোলন করে তারা জার্মান জাতিকে বুঝিয়েছে আমরা শ্রেষ্ঠ জাতি, সেরা জাতি, দুনিয়াকে শাসন করব আমরা, আমাদের কথায় দুনিয়া উঠবস করবে। এটা হলো অন্ধ জাতীয়তাবাদ। তো কাজে এই অন্ধ জাতীয়তাবাদ বাংলাদেশের সবাইকে বলছি ভালো নয়, ইসলাম এটা বৈধ নয়। ভারতের আপনাদেরকেও বলছি পরিস্থিতি ভালো নয়। সাম্রাজ্যবাদী, অস্ত্র ব্যবসায়ী, পরাশক্তিত রাষ্ট্রগুলি, তাদের ইকোনমি ওয়ার ইকোনমি, তারা মিসাইল বানায়, বুলেট বানায়, জঙ্গি বিমান তৈরি করে। প্রায় $1 ট্রিলিয়ন সামরিক অস্ত্র বিমান সহ কেনার জন্য সৌদি বাদশাকে প্রায় বাধ্য করেছে ডোনাল্ড ট্রাম্প।
বলা হচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় অর্জন। আমেরিকা, আপনার হলো জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, স্পেন, এই রাষ্ট্রগুলি মূলত তাদের এখন রাষ্ট্রগুলি টিকে আছে এই অস্ত্র সরবরাহ, অস্ত্র বিক্রি, অস্ত্র বাণিজ্যের ক্ষেত্রে। তাহলে এখন তাদের দরকার নতুন নতুন ওয়ারফিল্ড। কি দরকার? ওয়ারফিল্ড। আমরা চাই দক্ষিণ এশিয়া যেন নতুন যুদ্ধক্ষেত্র না হয়। তোমরা চাও? ভারতকে, বাংলাদেশকে, সবাইকে, এখানে চীনকেও বলতে চাই, তোমরা মনে করেছো তোমরা দুনিয়াতে আধিপত্য বিস্তার করবে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি লাগিয়ে দিয়ে, তাই না? তিনি প্রশ্ন করেছেন আপনার কাছে, আপনি প্রস্তাব দিয়েছেন, কি আছে আপনার কাছে? আমার কাছে এমন একটি আদর্শ আছে, এমন একটি ন্যারেটিভ আছে, এমন একটি নকশা আছে। নকশা বলতে মানচিত্রের নকশা না, এমন একটি ব্যাখ্যা আছে, এমন একটি পথ নির্দেশনা আছে যেটাকে বলে হেদায়া, রাইট ডাইরেকশন, রাইট গাইডেন্স, আল্লাহ প্রদত্ত। ভারতে দাদা বাবুরা তো বিশ্বাস করেন ঈশ্বর প্রদত্ত, এটা ওনারা বিশ্বাস করেন। এমন একটি আদর্শ, এমন একটি ব্যবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই ব্যবস্থা দিয়ে আমরা একটা মুক্ত ডায়ালগ করতে পারি, যেইভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ দূর হবে, জাতিতে জাতিতে, রাষ্ট্রে রাষ্ট্রে দ্বন্দ্ব সংঘাত দূর হবে, দূরত্ব কমে যাবে। একটা শক্তিশালী দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ার একটা শক্তিশালী বলয় তৈরি হবে। আমি বলি আপনাদেরকে, গঙ্গার জল, গঙ্গার জল বলেন আপনারা, আমরা পানি বলি। গঙ্গার জলে কোনো মরা মানুষ নিক্ষেপ করলে এই পানি দূষিত হয়ে আমার পদ্মা হয়ে বাংলাদেশে কি আসবে না? তাহলে দূষিত দূষিত পানি কি ইন্ডিয়া থাকে? এখানে চলে আসে। আবার আমার বঙ্গোপসাগরে কোনো ঝড় উঠলে এই ঝড়ের গতি পরিবর্তন হয়ে কোথায় চলে যায়? ইন্ডিয়া গিয়ে আঘাত করে, ক্ষতি করে না? কাজেই হিমালয় আপনারও সম্পদ, আমারও সম্পদ। হিমালয় না থাকলে আমার এই এলাকা মরুভূমি হয়ে যাইতো। কাজেই গঙ্গায় যেমন আমার অধিকার রয়েছে, আমি গঙ্গা দখল করার কথা বলছি না, আমার অধিকারের কথা বলছি। আমার পদ্মায় গোসল করাও আপনার অধিকার রয়েছে। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় আমরা এই মাটিকে কোনো উগ্রবাদী, কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠীর ঘাঁটি হতে দেব না। কাজেই চীন, আপনারা কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী, আপনারা একসময় কমিউনিস্ট বিপ্লব করেছেন, আপনারা দুনিয়াতে কমিউনিস্ট আদর্শ প্রতিষ্ঠা করতে চান, আপনাদের ব্যাপার। আপনারা ধর্মকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমার ধর্ম আমাকে কি শিক্ষা দিচ্ছে শুনে রাখেন। এখানে কোনো উগ্রবাদী, মানুষের ক্ষতি হয়, অন্য জাতির ক্ষতি করে এমন গোষ্ঠীকে আমরা কোনো জায়গা দেব না। কাজেই আপনারা আমাদের ওই ইন্ডিয়ার ভয়ে এখানে ঘাঁটি গাড়ানোর, এখানে ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো দরকার হবে না। আর ভারতকে বলি, আমাদেরকে এত বেশি টেনশন করার দরকার নাই। আমরা হিজবুত তাওহীদ, আমি কথা বলছি, আমি অন্যদের দায় দায়িত্ব নেব না। আবার আপনারা আপনাদের ইন্ডিয়া কোনো একটা চ্যানেলে আমার দাওয়াত দিয়ে আপনি প্রশ্ন করবেন, আপনি তো বলেছিলেন এই কথা, এখন আপনার অমুক মৌলানা এই কাজ করেছে। আরে ভাই, আমি কোনো মুফতি মৌলানা দায়িত্ব নিতে রাজি নাই। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, আমি কোন দলের সংগঠনের দায়িত্ব নিতে রাজি নাই। আমি আমার কথা বলছি, আমার প্রস্তাবিত ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে এই ভূখণ্ডের মানুষ হবে মানবতার কল্যাণকামী। আপনাদের ভাই, এই ভূখণ্ডে কোনো সন্ত্রাসবাদী, উগ্রবাদী কারো জায়গা থাকবে না। এই ভূখণ্ডের মানুষ কোনো অন্যায়ের কাছে সারেন্ডার করবে না। এই ভূখণ্ডের মানুষের কারণে আপনার ঘুম হারাম হবে না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দেখব না। কে ধুতি পরে, কে কুর্তা পরে, কে পাঞ্জাবি পরে, আমরা দেখব না। কে বাইবেল পড়ে, কে ত্রিপিটক পাঠ করে, কে কোরআন পড়ে, কে বেদ মুখস্থ করে, আমরা দেখব না। আমরা বিশ্বাস করি পুরো জাতি একটা জাতি, আমরা মানব জাতি। আমাদের আদি পিতা মাতা এক, আমরা একজন স্রষ্টার সৃষ্টি। আমাদের এই মাটির উপরে, প্রত্যেকটা বালু কণার উপরে প্রত্যেক বনি আদমের হক, অধিকার রয়েছে জীবন ধারণের জন্য। আমি আপনার ভারতে যাব, আপনি তো আমাকে শোয়া শোয়া খাওয়াবেন না। পরিশ্রম করব, বাণিজ্য করব, আপনি উপকৃত হবেন, আমার রিজিকের ব্যবস্থা হবে। আপনি আমার দেশে আসেন, বিনিয়োগ করেন, রুজি করেন,
আপনাকে তো আমরা ঘুমাইয়া ঘুমাইয়া শোয়াইয়া শোয়াইয়া খাওয়াবো না, আপনারও অধিকার রয়েছে। বাণিজ্য পথ বন্ধ হবে কেন? স্যাংশন কেন? এমবার্গো কেন? আমার দেশের 70 লক্ষ টন গম দরকার, গম। অনেক মানুষ এখন শহরী জীবনের কারণে মানুষ ভাত খায় না, মানুষ রুটি খায়, ওকে বাচ্চারা বিস্কুট খায়, পাউরুটি বনরুটি গমের উপরে নির্ভর করে। 70 লক্ষ টন গমের দরকার। আমরা সস্তায় গম আনতে পারি ইউক্রেন থেকে, আমাদের কাছাকাছি। এদিক দিয়া আসলে এই গম আমাদের ঘরের কাছে চলে আসে, গম খরচ কম। আমাদেরকে বাধ্য করা হয়েছে 7 সমুদ্র 13 নদী আটলান্টিকের ওই পার থেকে আমেরিকা থেকে গম আনতে হবে। ইউক্রেন থেকে গম আনলে স্যাংশন দেওয়া হবে, এমবার্গো দেওয়া হবে। কথা না শুনলে তোমার প্রধানমন্ত্রীকে পিটাইয়া দেশ থেকে বের করে দেওয়া হবে। এই নীতি অন্যায়। এই অন্যায় নীতির বিরুদ্ধে ভারতকে কথা বলতে হবে, পাকিস্তানকে কথা বলতে হবে, বাংলাদেশকে কথা বলতে হবে, নেপালকে কথা বলতে হবে, শ্রীলঙ্কাকে কথা বলতে হবে। গত 16 বছর আমাদের পাকিস্তানে বিমান যেতে পারে নাই কেন? এটা কোন ধরনের নোংরা রাজনীতি? পাকিস্তান, আমি রাওয়ালপিন্ডি যাব, আমার মুরব্বীরা গিয়েছেন। আমি করাচি বন্দরে যাব, আমার মুরব্বীরা গিয়েছেন। আপনারা নোংরা রাজনীতি করে 71-এর পক্ষে বিপক্ষে, এই সমস্ত নোংরা রাজনীতিকে আমি বিশ্বাস করি না। আমি পাকিস্তান যাব, আমি রাওয়ালপিন্ডি যাব, ইসলামাবাদ যাব, তারা আমার ঢাকায় আসবেন, চট্টগ্রাম যাবেন। ওরা আমার শাড়ি নিবে, ওদের 3 পিস আনবো, সমস্যা নেই, ওদের চাদর আনবো। তাহলে আমার কথা হচ্ছে এই দক্ষিণ এশিয়া আমাদের শিক্ষা, বাণিজ্য, আমাদের অর্থনীতি, আমাদের ভূ রাজনীতি, আমাদের সমুদ্রপথ, আমাদের নদীপথ, আমাদের অনেক কিছু, আমাদের সংস্কৃতি, আমাদের কালচারাল রিলেশন, সমস্ত কিছু আমাদের এটা রিলেটিভ। আমাদের এগুলা খুব সম্পর্কিত, ইরিলেটিভ নয়। আমরা নির্ভরশীল, একজন আরেকজনকে ছাড়া চলতে পারবো না। আমার দেশে যারা মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরোধিতা করে, তারা গোপনে গোপনে ভারত থেকে পণ্য আমদানি করে ব্যবসা করে। আমি জানি তাদের ঘরের বউয়ের পরনে ভারতের শাড়ি। আবার ভারতের আমার দেশের রোগীরা আপনার ইন্ডিয়া না যাওয়ার কারণে বহু হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। কলকাতায় বহু ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী বসে বসে কাঁদে। তারা বলেছে বাংলাদেশের এই ক্রেতারা আমাদের কাপড় কিনতে আসে না, হোটেল বন্ধ, কাপড়ের ব্যবসা বন্ধ। আমরা পেঁয়াজ খাই বলে তোমাদের পেঁয়াজের দাম বেশি। আমাদের পেঁয়াজ তোমরা দেও নাই, অন্যায় করেছো। এই 2 টাকা পেঁয়াজ, কোটি কোটি লক্ষ লক্ষ টন পেঁয়াজ মানুষ নষ্ট করেছে। অন্যায় বন্ধ করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। এই জন্যে আমি প্রস্তাব দিয়েছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সাউথ এশিয়ান, আপনারা মিয়ানমারকেও বলবো, মিয়ানমার বেশি ফালাফালি করো না, বেশি ফালাফালি করো না। মুসলমান মরে গেছে আজকে, ষড়যন্ত্র করে মুসলমানকে এই বিধান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। একটা জাতি নাই, ঐক্য নাই বলে 24 লক্ষ মুসলমানকে তোমরা 40,000 মাইলের একটা ভূখণ্ড থেকে, রাখাইন রাজ্য থেকে তাড়িয়ে দিয়ে তোমাদের আরাকান আর্মি দখল করেছে। এটা অন্যায়। ওদের বাড়ি ঘরে যেতে দাও। বেশি দিন মানুষকে উদ্বাস্তু রাখতে পারবে না। তোমরা আমাদের সীমানার লোক। আমার এখানে যদি মিসাইল পড়ে আমি নাক ডেকে ঘুমাবো না। মিয়ানমার, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত, নেপাল, দক্ষিণ এশিয়াকে আমি বলতে চাই, বসো, উন্মুক্ত ডায়ালগ করো। কাউকে যদি বিশ্বাস না করো, আল্লাহ সাক্ষী আমি উদ্যোক্তা। আমার ভাষা জ্ঞান যদি কম হয় আমি ক্ষমা চাই। তোমাদের ভালো ভাষা জ্ঞান আছে, তোমরা মত বিনিময় করো। আমি উদ্যোগ নিতে চাই, আমি আয়োজন করতে চাই, খরচ আমার। আমি তোমাদের কোনো খরচ নেব না। তোমরা 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, রাস্তাঘাটে, মাঠে কোথায় বসতে চাও বসো। আমার লোকেরা বাড়িঘর বিক্রি করে ডায়ালগের ব্যবস্থা করব। তোমাদের কোন সরকারের টাকা আমি নেব না।
আমি শান্তি নিয়ে এসেছি। দক্ষিণ এশিয়াকে মজবুত করো। শুধু বাংলাদেশ নিয়ে লাফালাফি করে সামনে বাঁচতে পারবে না, শুধু ভারত নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না, শুধু পাকিস্তান নিয়ে লাফালাফি করে টিকতে পারবে না। আর ওই যে আমার মালয়েশিয়ার ভাইরা, নাক দেখে ঘুমাইও না, পরিস্থিতি ভালো নয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে মিয়া, তুমি কি করছো? তাদের কথা না শুনলেই তোমাদেরকে বিমানে করে ধরে নিয়ে যাবে। ভূমধ্য সাগরে, আরব সাগরে, ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরে ওদের রণতরী আসবে, ওখান থেকে হেলিকপ্টার এসে তোমাকে চুলের মুঠি ধরে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। এই জন্য আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী, তোমরা নিজেরা গন্ডগোল করো, ইমরান খান অন্যরা গন্ডগোল করো, আমার আপত্তি নাই। ভারতের মোদিজি, বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব, আপনারা যারা আছেন, দক্ষিণ এশিয়াকে মজবুত করার জন্য আমি সম্মিলিত প্রস্তাব দিচ্ছি। আমার প্রস্তাব বিবেচনা করতে হবে। এই উদ্যোগ আল্লাহর পক্ষ থেকে অনুপ্রাণিত হয়ে দিচ্ছি আমি। আমার সঙ্গে হাজার হাজার কর্মী দিন রাত কাজ করে যাচ্ছেন একটা রিলিজিয়াস হারমোনি, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের জন্য। কাজে আমাদের বক্তব্য শুনতে হবে। আমার এই উদ্যোগ আপনারা শুনেন, আমার বক্তব্য আপনারা জানেন আমি কি বলতে চাই। মানুষে মানুষে, জাতিতে জাতিতে, গোত্রে গোত্রে, দেশে দেশে, বর্ণে বর্ণে এই বিভক্তি বিভাজন, এই রেশারেশি হানাহানি বন্ধ না করলে মানব সভ্যতা বিনাশ হয়ে যাবে, কবর হয়ে যাবে, শ্মশান ঘাট হয়ে যাবে, গ্রেভইয়ার্ড হয়ে যাবে, মানবতা বিধ্বস্ত হবে, শহর নগর বন্দর ধ্বংস হয়ে যাবে। ওরা ওই দ্বীপের মধ্যে বসে বসে ভোগ বিলাস করবে। এরপরে সব ধ্বংস হয়ে যাওয়ার পর ওরা ফাইল বাইর করবে, নাম দেবে অ্যাপস্টেন ফাইলস। তখন তোমরা আফসোস করবে আর হাহাকার করবে। ভারতবাসী 300 বছর তোমাদেরকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, জুলুম করেছে এই পাশ্চাত্য সভ্যতা। এখন পর্যন্ত তোমাদের হুঁশ হয় নাই, এখন পর্যন্ত হুঁশ হয় নাই। বাকি ফাইনাল, তারা শোষণ প্রক্রিয়া ফাইনাল করেছে। তোমাদেরকে বাঁচতে হবে। মনে রাখো, তোমাদের আমেরিকায় গিয়ে, ইংল্যান্ডে গিয়ে ভাগ্য পাল্টাতে পারবে না। ভাগ্য পাল্টানোর জন্য তোমার মাটি, তোমার পায়ের নিচের মাটি, যেই মাটি দিয়ে হিন্দুরা মূর্তি বানাও, যেই মাটির উপরে আমি সেজদা করি, এই মাটির মধ্যে তোমার আমার পূর্বপুরুষের অস্থি মধ্যে মিশে আছে। এই মাটির মধ্যে তোমার আমার ভাগ্য। জাতিসংঘের মধ্যে ভাগ্য নাই, ওয়ার্ল্ড ব্যাংক, IMF ভাগ্য নাই। ঈশ্বর আল্লাহ ভগবান তোমার ভাগ্য পাল্টানোর জন্য ব্যবস্থা দিয়েছেন। আমি তোমার মুক্তির জন্য উদ্যোগ নিতে চাই। আমার প্রস্তাব বিবেচনা করার জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, এই সকল দক্ষিণ এশিয়ার এই রিজিওনাল কোঅপারেশন কিভাবে সম্ভব, কিভাবে সাম্রাজ্যবাদী আগ্রাসন এখানে রুখিয়ে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। চলো।